নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি রীতিমতো আপনাদের দেখিয়ে এসেছি বিভিন্ন ধরনের ইতিহাস, রানীগঞ্জের ইতিহাস, পার্শ্ববর্তী অঞ্চল জেলার ইতিহাস, এবং তার সাথে সাথে শুরু করেছি রানীগঞ্জের মহান মহান ব্যক্তিত্বদের নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা অনেককে জানি, অনেককে জানি না। আজকে সেরকম একজন ব্যক্তিত্ব, কেউ কেউ আপনারা জানেন, আবার কেউ কেউ জানেন না তাকে। কিন্তু তিনি কে, যাকে নিয়ে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি কি বলেছেন শুনে নেব। डॉक्टर तुषार कांति बनर्जी द्वारा लिखित पुस्तक भगत सिंह कोश्यारी, अ सोल डेडिकेटेड टू नेशन। डॉक्टर तुषार कांति बनर्जी, जिसे मैं पहले कभी नहीं मिला, लेकिन आज यहां जब आया तो प्रातः उनसे मेरी भेंट हुई। अच्छे व्यक्ति हैं, सहज स्वभाव, लेकिन मैं सोच रहा था कि जो लेखक हैं उनको भी गुरुजी कहा जाता था। उन्होंने अंग्रेजी साहित्य को पढ़ाया है उत्तर प्रदेश में। जिनके बारे में लिखी गई है कोश्यारी जी, जिनके बारे में मैं बता रहा था, उन्होंने उत्तर प्रदेश में पढ़ाया। और जो लेखक हैं तुषार कांति बनर्जी, वो पश्चिम बंगाल में बांग्ला भाषा के प्रोफेसर, उनको भी हम गुरुजी कहते हैं। एक गुरुजी ने दूसरे गुरुजी के बारे में कुछ लिखा। प्रायः और सामान्यतया एक गुरु अपने छात्रों के बारे में तो लिखता है, लेकिन एक गुरु दूसरे गुरु के बारे में लिखे, वो एक अकल्पनीय है। যাকে নিয়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি কি বললেন শুনলেন। হ্যাঁ বন্ধুরা, চলুন এরপর তার সাথে আপনাদের দেখা কর। সারস্বত ডক্টর তুষার কান্তি ব্যানার্জি, যাকে নিয়ে এতক্ষণ আপনারা শুনছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কি বললেন শুনলেন আপনারা। এখন ওনার বাড়িতে আমরা প্রবেশ করব। কি করছেন একবার গুড ইভিনিং। আমরা সাক্ষাৎ সেই মানুষটির কাছে চলে এসেছি এবং কাটা দিচ্ছে এবং নিজেকে ধন্য মনে করছি যে এরকম একজন ব্যক্তিত্ব আমাকে সময় দিয়েছেন। তার ব্যস্ততার মধ্যেও অসংখ্য ধন্যবাদ জানাই। গৌতমের সাথে এই চ্যানেলে আপনি আমাকে সুযোগ দিয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আপনারা সেই বই দেখছেন, যে বই স্যার লিখেছেন এবং কাকে নিয়ে লিখেছেন। মানে এক সময় তখন উনি ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশ্যারি, এবং তার জীবনী নিয়ে লিখেছিলেন ডক্টর তুষার কান্তি ব্যানার্জি। এবং সেই অনুষ্ঠানেই কিন্তু যেদিন বই রিলিজ হয় সেদিনই এসেছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। আমরা আজকে এই সব বই তো আছেই, এবং তার সাথে স্যার যে আমাদের রানীগঞ্জে তার 20টা বছর কেটে গেছে, কিন্তু জন্ম তার বীরভূম জেলায়, কিন্তু রানীগঞ্জের সাথেও তার মধুর সম্পর্ক, গভীর সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা অনেকেই জানেন যে একসময় টিডিবি কলেজের অধ্যাপনা, তারপর এখন অবধি রানীগঞ্জ গার্লস কলেজের বাংলার অধ্যাপক তিনি। আমরা একটুখানি স্যারের সঙ্গে কথা বলে নেব। দেশের সেই স্বনামধন্য মানুষেরা, মহান মহান ব্যক্তিত্বরা, তার সাথে যে মধুর সম্পর্ক রয়েছে, কি করে অনেক পথ অতিক্রম করে আজকে এই জায়গায় পৌঁছেছি। রাস্তা কিন্তু
মসৃণ নয়, রাস্তা কিন্তু দুর্গম। ছোটবেলা থেকেই আমার কার্যকলাপ ছিল সৃষ্টিশীল, সে গ্রামে হোক, কলেজে হোক, স্কুলে হোক, যেখানে হোক না কেন। তবে আমার জীবনের উন্মেষ ঘটল সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে। সিউড়ি বিদ্যাসাগর কলেজ 1995-এ আমি গ্র্যাজুয়েশন করছি। সেই সময় একটা পরিবেশ পেলাম, এবং সৃষ্টি করার পরিবেশ, এবং যাদের সান্নিধ্যে আমি আজ বড় হয়েছি তারা প্রায় সকলেই আজ স্বর্গে বাস করছেন। আমার মাস্টারমশাইরা, তাদের কাছে হাতে খড়ি কী করে কাজ করতে হয়, কী করে লিখতে হয়, কী করে সাংস্কৃতিক জগতের সঙ্গে নিজেকে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করতে হয়, এটা তাদের হাত থেকে শেখা আমার। সেই পথ চলা শুরু হলো বিদ্যাসাগর কলেজ থেকে। তারপর আস্তে আস্তে লেখালেখি, সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আয়োজন করা, কী করে অনুষ্ঠানকে আমি আরও দীর্ঘায়িত করব, কীভাবে উন্নত করব, এই একটা আমার পরিসর ছিল সিউড়ি বিদ্যাসাগর কলেজ। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের পরে আমার রানীগঞ্জে আসা, এবং রানীগঞ্জে আসার পর থেকেই আমি সকলের কাছে কিন্তু একটা নজর কাটলাম যে আমি সকলের থেকে আলাদা। এবং বিশেষ করে না বললেই নয়, রামদুলাল বাবু, যিনি প্রাক্তন অধ্যাপক ডিডিবি কলেজ, তাঁর সান্নিধ্য পেলাম, এবং সান্নিধ্য পেলাম ডক্টর মনোজ চক্রবর্তী। তিনি আমাকে খুবই স্নেহ করেন, পুত্রবৎ। যে কোনো বিষয়েই তার সঙ্গে আমি আলোচনা করতাম। আলোচনা করার পরে তার সমস্ত জ্ঞান, তার উপদেশ নিয়ে আমি কাজকে এগিয়ে যেতাম। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ডক্টর আব্দুল সামাদ মহাশয়। তার সঙ্গে আমার যোগাযোগটা হয়েছিল অত্যন্তভাবে একটা গুরুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে, কারণ ওনাকেও আমি চিনতাম না, আমিও তাকে চিনতাম না। একদিন হঠাৎ টিডিবি কলেজে এলেন, এসে বললেন আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার নাম কি হে? তুষার ব্যানার্জি। তুমি সেই তুষার ব্যানার্জি? হ্যাঁ। কেন স্যার? আরে তুমি আমার অলংকার এবং ছন্দের একটা তুমি গুরুত্বপূর্ণ দিককে করে দিয়েছিলে, তুমি কেটে দিয়েছিলে। আমি ছন্দ করেছিলাম, সেটাকে তুমি কেটে বলেছে না, এই ছন্দটা হবে না। তা সেই থেকে তোমার সঙ্গে পরিচয়। তার সঙ্গে আমার মধুর সম্পর্ক ছিল। তিনিও আজকে স্বর্গে বাস করছেন, তাঁদেরও আশীর্বাদ আমার কাছে পাথেয় হয়েছে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে। তারপর আস্তে আস্তে টিডিবি কলেজ ছেড়ে যখন আমি রানীগঞ্জ গার্লস কলেজে এলাম, তখন আমার কর্মের পরিধি আস্তে আস্তে বিকাশ লাভ করল। টিডিবি গার্লস কলেজের তৎকালীন অধ্যক্ষা ডক্টর কৃষ্ণাবর্ধন ঘোষ মহাশয়া, তিনি আমাকে এনএসএসের দায়িত্ব দিলেন। এনএসএসের দায়িত্ব পাওয়ার পরই আমি একটা প্ল্যাটফর্ম খুঁজে পেলাম নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই প্ল্যাটফর্মটাকে কাজে লেগে আমি দ্রুততার সঙ্গে বিভিন্ন কাজকর্ম করতে শুরু করলাম। তারপরে 2011 সালে একটা ন্যাশনাল লেভেল সেমিনার করলাম, বাংলা বিভাগ এবং ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে। যদিও বাংলা বিভাগই এর সম্পূর্ণরূপে আয়োজনটা করেছিল, এবং বিশেষ করে আমি ছিলাম সেই অর্গানাইজিং সেক্রেটারি। সেই সেমিনারে আমি এনেছিলাম ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব ডক্টর মার্টিন ক্যামসেনকে। তারপর উদ্বোধন করেছিলেন সেমিনারটা ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, তৎকালীন মাননীয় মন্ত্রী ছিলেন, এবং আমার মাস্টারমশাই। অনুষ্ঠান ভালো হলো, বই বেরোলো, প্রথম বই প্রকাশ করলাম একটা সেমিনার হিসেবে। তারপরে তো আস্তে আস্তে একটার পর একটা সেমিনার করছি আর বই বার করছি। এই কলেজের গণ্ডির থেকে বেরিয়ে গেলাম আরেকটা বৃহত্তর জগতে। সেই জগতে সেটা হচ্ছে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বের সঙ্গে আমার পরিচয় ঘটল। প্রথম পরিচয় ঘটল পশ্চিমবাংলার প্রাক্তন রাজ্যপাল স্বর্গীয় শ্রী কেশরীনাথ ত্রিপাঠীজির সঙ্গে। তাঁর সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠল। তাঁর কবিতা আমি শুনেছি, তিনি আমাকে শুনিয়েছেন, কয়েকটি কবিতা বই আমাকে উপহার দিয়েছিলেন। তারপরে একদিন বললাম ওনাকে যে স্যার, আপনার কবিতার উপরে আমি আলোচনা করব। উনি বলল,
करिए, अच्छा होगा। अब तो बांग्ला का अध्यापक है, तो आप जानते हैं कविता का कैसे कैसे वो इंडिकेट करता है। बोला ठीक है स्যার, ये हम बेंगली में लिखेंगे, लिखो बेंगली में लिखे। তা আমার ওনার ওপর কবিতার ওপর লিখলাম কবি ও কবিতা কেশরীনাথ ত্রিপাঠীজির ওপরে বইটি। এটা রাজভবনে প্রকাশিত হলো। তারপরে ওনার যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্যকে আমি সামনে রেখে ওনার যে গ্রন্থ, কাব্যগ্রন্থ, অজস্র কাব্যগ্রন্থ, সেই গ্রন্থকে সামনে রেখে আমি একটা সেমিনারের আয়োজন করলাম রাজভবনে। এবং সেই যে সেমিনারটার বিষয় ছিল, টাইটেল ছিল দ্য মেনি ডাইমেনশন অফ পোয়েটিক্স, কেশরীনাথ ত্রিপাঠীজি। অনেকজন ব্যক্তিত্ব বক্তা এসেছিলেন। দীর্ঘদিন ধরে, একদিন ধরে চলল রাজভবনেই সেমিনার, এবং সেখানেও একটি বই প্রকাশ করলাম। তারপরেই আমার কলেজ থেকে একটি বই প্রজেক্ট আনলাম। সেই প্রজেক্টটা রানীগঞ্জ শহরকে, ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় সে বিষয়ে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বিশেষ করে ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে একটা প্রজেক্ট এনে সেটাকেও কমপ্লিট করলাম। তারপর ডিপার্টমেন্ট থেকে একটা বই বার করলাম, বাঙালি ও বাঙালি সংস্কৃতি। এটা আমার মৌলিক গ্রন্থ। এবং এই লেখালেখি শুরু করতে করতে অনেকটা মানুষের সঙ্গে পরিচিতি লাভ করলো। অনেকজন আমাকে ডেকে পাঠাতেন। সময় এবং সময় ছাড়াও আমার অর্থনৈতিক চিন্তাভাবনায় আমি সেখানে অনেক জায়গায় পৌঁছাতে পারিনি, বললেও যে যাওয়া হয়নি। তারপরে আমি বম্বেতে একটা ডাক পেলাম, ওএনজিসি একটা প্রোগ্রাম করলো, এবং সেই প্রোগ্রামে আমাকে ইনভাইট করলো অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসেবে। এবং গেস্ট হিসেবে ছিলেন তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। দুজনেই গিয়েছিলাম। এবং সেই সেমিনারে আমি একটা বাংলা বক্তব্য রেখেছিলাম। এবং এখন ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে সেই বইটি উদ্বোধন হবে। বইটির টাইটেল হচ্ছে এ গ্লোরিয়াস জার্নি আইএস টু গভর্নর। তা উনি আমাকে কেরল নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে, এবং ওনার কলেজ, ওনার স্কুল, ওনার গ্রাম সবাই ভিজিট করেছি। এবং উনি যে সেক্রেটারি অফিসে কাজ করতেন, যে সমস্ত বিখ্যাত বিখ্যাত কাজগুলো করেছেন, সেই অফিসগুলোতেও কিছু কিছু ডাটা আমি সংগ্রহ করেছি। এবং এখন আমি 6 জানুয়ারি ওনার সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি যাব, উনি ডেকে পাঠিয়েছেন। এবং সম্ভবত আরও কিছু কাজের জন্য আমি 13 জানুয়ারি কেরল যাব, এবং কিছু ডাটা কালেকশন করে নিয়ে আসব, এবং সমাপ্ত করব বইয়ের জন্যই। জানুয়ারির লাস্ট উইকে আমি বইটা শেষ করবো, তারপর প্রেসে যাবে। তাই এই হচ্ছে তাঁর লেখা, এবং তার সঙ্গে আমার মধুর সম্পর্ক। এবং তিনি আমাকে খুবই স্নেহ করেন। এবং তার থেকে আমি দিল্লিতেও উনি অনেকবার নিয়ে গেছেন, এবং অনেক ব্যক্তিত্বের সঙ্গে আলাপ করিয়েছেন। আলাপের পরিধি বাড়ছে, কাজের পরিধিও বাড়ছে। সকলেই সঙ্গেই চাইছেন আমার সঙ্গে, সকলেই আমার সঙ্গে সম্পর্ক রাখতে চলেছেন, আরও নতুন নতুন গড়ে উঠছে, এটাই আর কি। আপনার এই যে লেখালেখি, বাংলার অধ্যাপনা থেকে তারপরে আপনি দেখা গেল বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে, তাদের যেটা বললেন আমরা সব জানলাম, এই রাজনৈতিক জীবনে প্রবেশের কথাটা যদি একটুখানি আমার মুখ থেকে শুনতে। রাজনৈতিক জীবনে প্রবেশ, এটা কিন্তু একটা অন্য মাত্রা। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু রাজনৈতিক জীবনে প্রবেশ প্রত্যেকটা মানুষই করে। তারা রাজনীতি ছাড়া মানুষের জীবনযাপন হয় না। তখন রাজনৈতিককে যদি মনে করেন আপনারা যে একটা সিম্বলকে ধরে রাজনীতি, সেটা ভুল ধারণা। রাজনৈতিক মতাদর্শ প্রত্যেক মানুষের আছে। সে যদি আপনি চাণক্য থেকে যদি শুরু করেন, তিনিও কিন্তু রাজনৈতিক মতাদর্শ ছিলেন। অর্থাৎ কোন রাজনৈতিক মতাদর্শ, সমাজ কাদেরকে নিয়ে, সমাজের কয়েকটা দিক আছে। সমাজে যে মানুষ আছে, মানুষের জীবনে আছে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে সঙ্গে যে বেঁচে থাকার লড়াই, এবং বেঁচে থাকার লড়াইয়ে রয়েছে কি অর্থনৈতিক চেতনা এবং রাজনৈতিক চেতনা। মানুষের সঙ্গে মানুষের যে প্রভেদ, এবং সেটা দুটো দিক থেকে হয়। একটা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ, আর একটা হচ্ছে অর্থনৈতিক মতাদর্শ। তা আমার রাজনৈতিক মতাদর্শ একটা অন্য মাত্রা। এটা ছাত্র জীবন থেকে আমার রাজনৈতিক মত। আমি একটু অন্য ধরনের একটা নিষ্ঠাবান। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত থেকে নিজের আদর্শ গড়ে তুলেছি।
এবং এটা আমার ব্যক্তিগত মত এবং আমার মতাদর্শ। এটা এর সঙ্গে কোনো কারুর আমি বিরোধিতা বা তার কোনো এটা আমি করতে চাই না। আমার জীবনে আমি কাউকে বিরোধিতা করতে আমি কখনো চাই না কোনো ইয়েতে। আমার রাজনৈতিক মতাদর্শ হচ্ছে একটা শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন, সেটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। বাবাও আরএসএসের সঙ্গে যুক্ত, আমি সেই আরএসএসের মতাদর্শে এবং নিজেকে তৈরি করেছি এবং সেই সূত্রেই আমার শুধুমাত্র রাজনৈতিক মতামর্শে এ দল সে দল, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি যদি এখনকার যদি দিকটা ধরি, আমার সঙ্গে প্রত্যেকটা যদি কমিউনিস্ট বা সিপিএম সঙ্গে নেতাদের সঙ্গে আমার পরিচয় আছে, আমার তৃণমূল তাদের সঙ্গেও পরিচয় আছে এবং বিজেপির তো আছেই। সুতরাং আমার সঙ্গে কারো কোনো বিরোধ নেই, ব্যক্তিগত মতাদর্শ সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আলাদা আইডিওলজির বিরোধ থাকতে পারে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের আমার কোনো বিরোধ নেই। কোনো মানুষের সঙ্গে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, এটা আমি দেখি না কখনো। আমি দেখি মানুষ হিসেবে দেখি। কোনোদিন আপনাকে এই রানীগঞ্জবাসী কিংবা বঙ্গবাসী আপনাকে কি নেতা হিসেবে দেখতে পারে? আমি জানি না সেটা। আমি নেতা হিসেবে নিজেকে মনে করি, আমি একটা মানুষ মনে করি, আমি কাজ করে যাই। আপনি তো জানেন না যে আমি এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম হলো এনএসএসের, সেখানে কিন্তু আমি ওই রাজনৈতিক মতাদর্শ হিসেবে যাইনি। আমি জানি মানুষের কাজ করা, এটা সব আমার নেশা হচ্ছে মানুষের সঙ্গে থেকে মানুষকে কাছে নিয়ে মানুষের কাজ করে যাওয়া, এটাই আমার মতাদর্শ। আপনি রানীগঞ্জের হিস্ট্রি নিয়েও কিন্তু কাজ করেছেন, আর কি কি করতে চান রানীগঞ্জের নিয়ে? রানীগঞ্জের নিয়ে অনেক কিছু করতে চাই। রানীগঞ্জের আমি যেটুকু পড়াশোনা করেছি, রানীগঞ্জের ইতিহাস কিন্তু বিরাট ইতিহাস। শ্রদ্ধেয় রামদুলাল বাবু কিছুটা না অনেকটাই তিনি তা লিখেছেন রানীগঞ্জের ইতিহাস, এবং আমি চাইছি আরও বৃহৎ, আমিও সেই অংশ থেকে আরও কিছু আবিষ্কার করেছি। রানীগঞ্জ একটা সুন্দর শহর এবং এই শহরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের প্রয়োজন। রানীগঞ্জের ইতিহাস কিন্তু বাংলার একটা বৃহত্তর ইতিহাসের সঙ্গে যুক্ত, এবং আজ কষ্ট হচ্ছে রানীগঞ্জের যে ইতিহাস আজকে অবলিত, অনেক মানুষই জানে না, আজকালকার ছেলেমেয়েরা জানেই না যে রানীগঞ্জে কী ইতিহাস, রানীগঞ্জ গড়ে উঠলে কী করে, রানীগঞ্জের শহরটা কী করে উঠল। শুধু ভাষা কয়েকটা কথা জানে, এই হেরিটেজ। রানীগঞ্জ মানেই রাজবাড়ি, রানীগঞ্জ মানে রেল স্টেশন, এটা কিন্তু নয়। রানীগঞ্জের অর্থনৈতিক পরিকাঠামো, রানীগঞ্জের সামাজিক পরিকাঠামো, রানীগঞ্জের সাংস্কৃতিক পরিকাঠামো, এই যে একটা বৃহত্তর দিক ছিল, উজ্জ্বল দিক ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ক্ষয় হয়েছে। এটাকে পুনরুদ্ধার করতে হবে সকলকে, এবং সকলের সঙ্গে সকলে মিলেমিশে এটা করতে হবে। রানীগঞ্জকে প্রাণের স্বর্গে গড়ে তুলতে হবে। এটা আমার ইচ্ছায় বলুন বা আবেদনই বলুন। যে মন্ত্র নিয়ে আমি কাজ করে চলেছি, সেই মন্ত্র স্যার আপনাদের শোনালেন, হিস্ট্রি অফ রানীগঞ্জ, যেখানে আমার জন্মগ্রহণ। স্যার হয়তো জন্মগ্রহণ করেছেন বীরভূমে, কিন্তু বীরভূমে এক প্রত্যন্ত গ্রামে, কিন্তু তবুও তার রানীগঞ্জের প্রতি এই 20 বছরেই তার যে একটা গভীর সম্পর্ক হয়ে উঠেছে, অপেক্ষা কিছু রাখে না, বলার অপেক্ষা রাখে না। তো এরকম একজন মানুষকে আজকে আমরা রানীগঞ্জের আমরা পেয়েছি, আমরা নিজেকে ধন্য মনে করছি এবং তার পাশে বসে আছি। আমরা একটুখানি যাব আপনার গুরুগম্ভীর গলা, এবং আপনার সাবজেক্ট ছিল মানে যেটা নিয়ে রিসার্চ করছেন, ফোক সং, ফোক কালচার, এই ব্যাপারে যদি একটুখানি বলেন। এবং আপনি কি গানও করেন নাকি? না, গানটা আমি করি না। গম্ভীর গলা এবং ফোক সং নিয়ে গান করা বা কবিতা লেখা আমার কোনোদিন হয়ে ওঠেনি, ইচ্ছা থাকলেও করিনি কোনোদিন। আমার বরাবরই একটা ইচ্ছা ছিল যে গ্রামের মানুষকে নিয়ে আমি কিছু করার, এবং এটা আজকের নয়। আমার ওই যে বললাম কলেজ লাইফ থেকে যে সমস্ত মাস্টারমশাইয়ের কাছে আমি পেয়েছিলাম, তাদের মধ্যে হচ্ছেন ডক্টর অজিত সরকার স্বর্গীয়, ডক্টর অমল চট্টোপাধ্যায়, ডক্টর রামকৃষ্ণ মণ্ডল মহাশয়, এদের কাছ থেকে পড়াশোনা করা এবং তাদের আদর্শকে আমি অনুপ্রাণিত হয়ে গ্রামে গ্রামে ঘুরেছি। আমার বাড়ি বীরভূম জেলার ডেউচা গ্রামে, সেখান থেকে লাভপুর, কীটনাহার খুব একটা বেশি দূর নয়।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় একজন লেখক। তবে আমার প্রিয় লেখক কিন্তু মাইকেল। আমার সব থেকে প্রিয় যদি লেখা থেকে অনুপ্রাণিত আমার প্রিয় লেখক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তখন তার যে সৃষ্টিশীল, যেন একটা ঝড়ের গতিতে তিনি এলেন, আবার বিলীন হয়ে গেলেন। তা যাই হোক, আমার আরেকজন লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার বিশেষ করে কবি উপন্যাস জীবন এত ছোট কেনে, এই যে একটা মন্ত্র, জীবন এত ছোট কেনে, এই জীবনটাকে নিয়ে যখন তিনি ভাবতে শুরু করলাম কলেজ লাইফ থেকে, ইচ্ছা আছে আমি পিএইচডি করব, ডক্টরেট করব, এবং সেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকে নিয়েই করব। সাহিত্যে কোন দিকটা? ফোক লিটারেচার অ্যান্ড ফোক সং, আচ্ছা, লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য এবং লোকসঙ্গীত, এই তিনটেকে কেন্দ্র করে আমি আমার রিসার্চ কমপ্লিট করলাম এবং বহু জায়গায় ঘুরেছি। আমার ফিল্ড ওয়ার্ক করতে খুব ভালো লাগতো, গ্রামে গ্রামে ঘুরেছি। তখন আমার মনে আছে ইটিভি তখন এসেছিল। তা আমি যখন গিয়েছিলাম তারাশঙ্কর বাড়িতে, তখন হঠাৎই বলুন দৈবাত করুন ইটিভি ছিল, তখন তার সঙ্গে আমার পরিচয় হয়। এবং আমি তখন কলেজ থেকে পাস করে এমএ পাস করে যখন জাস্ট ইয়াং একদম, তখন বলল যে আপনি রিসার্চ করছেন? হ্যাঁ। তখন একটা ছোট্ট সাক্ষাৎকার দিয়েছিলাম, আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার পরিচিত, আরে তুমি তো একটা সাক্ষাৎকার তারাশঙ্কর নিয়ে বেশ দারুণ বলেছো। তাই সেটা বড় কথা নয়, কিন্তু তারাশঙ্করকে নিয়ে যে আমি সাহিত্যে লোকসংস্কৃতি এবং লোকসঙ্গীত এটাকে তুলে ধরলো, এটা আমার কাছে গর্বের বিষয়, এবং এটাই থেকে আমার ডক্টর লাভ করা। আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর প্রবন্ধ লিখেছেন এবং বিভিন্ন কবিতার সমালোচনা করেছেন। আপনার বইগুলো সম্পর্কে যদি একটুখানি জীবনী যেগুলো সেগুলো শুনলাম, আর দু একটি যদি বইটা নিয়ে আলোচনা করেন। আমি আলোচনা করছি। প্রথমেই একটি বই খুব ইম্পর্টেন্ট, একটু আগে বললাম, সেগুলি হচ্ছে এ সার্ভে অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য হেরিটেজ সাইট ইন রানীগঞ্জ। এই বইটিতে আমি তুলে ধরেছি রানীগঞ্জের সমস্ত হারিয়ে যাওয়া স্মৃতিগুলো, যেটা এখন রুইন হয়ে গেছে। নারায়ণকুড়ি কুঠিবাড়ি, যেটা একটা ভগ্নস্তূপ একটা দেওয়া আছে, এটা হারিয়ে গেছে, এটা আমার রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল সরকার, এটা খুব গুরুত্বপূর্ণ দিক। তারপরে যে রুইন্স অফ নারায়ণকুড়ি কুঠিবাড়ি 2019 ইমেজ পেয়েছি। তারপর প্রিন্স দ্বারকানাথ টেগরের যে কৃতিত্ব, রানীগঞ্জ রেলওয়ে স্টেশন, বার্নস কোম্পানি, গির্জাপাড়া যে চার্চ, তাছাড়া আছে পুরনো রাজবাড়ি, বল্লভপুর পেপার মিল, বেঙ্গল পেপার মিল যেটা বলা হয়, সিয়ারসল রাজ হাই স্কুল, গুরুত্বপূর্ণ একটা যে হেরিটেজ স্কুল, একটা আরও চাই আমি এটাকে আরও বড় হোক, এবং যে রানীগঞ্জ পাবলিক লাইব্রেরি যেটা সৃষ্টি করে, এটা প্যাটার্নটা কিন্তু অক্সফোর্ড, এটা ব্রিটিশ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা দিক। রানীগঞ্জ হাই স্কুলে যে জেলখানা ছিল সেটা কিন্তু এখন আর নেই। রানীগঞ্জ রথ, রনায়ের যে দরগা, সেই দরগা মাজার যেটা বলা হয়, এইগুলো আমি সমস্ত রকমের দিকগুলো, ইম্পর্টেন্সগুলো আমি তুলে ধরেছি। এবং এগুলো তুলে ধরে শুধু নয়, আমি চাইবো যে সরকার এই রানীগঞ্জ শহরের হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে পুনরুদ্ধার করে এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে। এটা তাহলে মানুষের কাছে একটা থেকে যাবে সম্পদ হিসাবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আরেকটা বই আমি করেছি, সেটা আমি ডিপার্টমেন্ট থেকে করেছিলাম, সেটা হচ্ছে বাঙালি ও বাঙালির সংস্কৃতি। এটা আমি একটা সম্পাদনা কলেজ থেকে বেরিয়েছে। এই বইটিতে বাঙালির ও বাঙালির সংস্কৃতি আলোচনা করেছি, বাঙালির সমাজ ও জাতি বিন্যাসের বিবর্তন, বাঙালির খাদ্যাভ্যাস, বাংলার পার্বণ, বাংলার ও বাঙালির শিল্প পেশার বিবর্তন, এই যে বাঙালির বিনোদন, সমস্ত দিকগুলোকে আমি একটা তুলে ধরার চেষ্টা করেছি। একটা গবেষণামূলক গ্রন্থ, আমাদের অধ্যাপকরাও সহযোগিতা করেছেন এবং ছাত্ররাও করেছেন। এটা গ্রন্থ, এইভাবে কাজকর্ম চলে যাচ্ছে। এরপর শেষ প্রশ্ন, আপনার
এখন নিয়ে কি লেখার ইচ্ছে আছে, কিংবা কি ধরনের বই এখন আপনি তৈরি করবেন? আমি নিজে জানি না কি লিখবো, তা এসে যাবে, শেষ হতেই আর একটা এসে যাবে। আগে ডক্টর সিভি আনন্দ বোসের লেখাটা কমপ্লিট হোক, তারপরে দেখা যাক কি করা যায়। এসে তো যাবেই, লেখার অভ্যাস যখন আছে। আমি তো ঘরে বসার লোক নই, কারণ আমি তো আজ ঘুরেই বেড়াই। আমাকে এ বিষয়ে অনেকটা কৃতজ্ঞতা জানাই আমাদের কলেজকে। কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি যাই, ছুটি পাই না, কিন্তু তবু আমাদের অধ্যক্ষা ডক্টর ছবি দেব আমাকে অনেক সহযোগিতা করেন এই সমস্ত কাজকর্ম ভিত্তিতে। তাকে আমাকে কৃতজ্ঞতা জানাতেই হবে। রানীগঞ্জের জন্য কিছু চিন্তা? রানীগঞ্জে চিন্তা অবশ্যই করবো। আমার দ্বারা যদি কোনো কিছু কাজকর্ম করার সুযোগ ঘটে, কেউ যদি আমাকে বলেন তো সবু এটা আপনাকে করতে হবে, আমি করব। আর কি বলার আছে? বলার কিছুই নেই। মানুষের কাছে যে প্রত্যেককে ভালোবাসুন, প্রত্যেককে ভালো রাখুন, প্রত্যেকে সৃষ্টিশীল হন। জানি কর্মযোগ্য অধ্যয়ন আজকালকার ছাত্রছাত্রীদের রয়েছে, তারা পড়াশোনার পাশাপাশি যেন সংস্কৃতি মনস্ক হয়ে ওঠে, সুস্থ সুন্দর ছাত্রছাত্রী গড়ে ওঠে, ভালো মানুষ হয়ে ওঠে, এটাই আশা রাখবো। বন্ধুরা, আজকের এই আলোচনায় রানীগঞ্জের সাথে সাথে রানীগঞ্জের ইতিহাস তো স্যারের মুখেই শুনলেন, কি কি নিয়ে লিখেছেন উনি, এবং তার সঙ্গে এরকম একজন মানুষের সঙ্গে দেশের যে মহান মহান ব্যক্তিত্ব প্রথমেই বললাম, তাদের সঙ্গে যে সুমধুর সম্পর্ক সেটাই যেন বজায় থাক, এবং আমাদের রানীগঞ্জও যেন তার সাথে অটুট সম্পর্ক বজায় থাকবে। এবং আপনাদের আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আবার কোনো একদিন এই রানীগঞ্জের মহান মহান ব্যক্তিত্বের বাড়িতে পৌঁছে তাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।